কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যরা জানান, সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। দীর্ঘদিন যাবৎ ডিউটি থেকে ওরা নিজেদের বিরত রেখেছিল। ওরা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছে। ওদের 11 দফা দাবি ছিল। সেই দাবি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অত্যন্ত ধীরে সুস্থে এগুলো দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং অধিকাংশ দাবিগুলোকে যৌক্তিক মনে করেছেন এবং সমাধানযোগ্য মনে করেছেন, যার ফলশ্রুতিতে ওরাও খুশি হয়েছে এবং ওরা এই মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতি এবং তার দিক নির্দেশনার ফলে ওরাও কর্মক্ষেত্রে যোগদানের ঘোষণা দিয়েছে। এর আগে বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হাতে মারণাস্ত্র দিয়ে তার অপব্যবহার হয়েছে। নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদেরও শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট দীপু শিকদারের। এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। এক ভিডিওতে এভাবেই এক পুলিশ সদস্যকে ক্ষোভের কথা বলতে শোনা যায়। প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে এটা বিচার হোক স্যার, আমরা চাই। তবে সব শঙ্কা সরিয়ে দেশের 599টি থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটনগুলোর 110টি থানার মধ্যে 97টি থানার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব পালন করতেছি, যখন আসলে তাদের সেবা দিচ্ছি, কেউ অভিযোগ করলে অভিযোগ নিচ্ছি, কেউ জিডি করলে জিডি নিচ্ছি। আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে এখনও, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপর আমরা জনগণের সেবায় নিয়োজিত, সেক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বদলাতে শুরু করেছে রাজধানীর পল্টন থানার চিত্র। থানা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিন থানায় হাজির ছিলেন পুলিশ সদস্যরা। আমরা গতকাল থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি এবং বিভিন্ন লোকজনের সহযোগিতা করতেছে, তারাও হেল্প করতেছে। তো পরিবেশ হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পুলিশের হাতে যারা মারণাস্ত্র তুলে দিয়েছিল তাদের কোনো ছাড় নয় বলে জানান তিনি। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। এদিকে প্রথম কার্যদিবসের সচিবালয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। I don't care, you go to hell. পরে তিনি গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময় পুলিশ সদস্যরা কাজে যোগদান না করলে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি,
আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান এই উপদেষ্টা। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম মামলাটি বাতিল ঘোষণা করেন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২ এপ্রিল অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগর আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি করেছিলেন। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে খালাস পান ডক্টর ইউনূস। ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া রোববার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হয়েছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে, এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ ক্যারি, এটা তো আমি জানি। মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। রোববার সকালে এস আলমপন্থীরা ব্যাংকটির দিলকুশা কার্যালয় দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ৬ জন আহত হন। রিপোর্ট মেহেদী হাসানের। ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এরপর অপকৌশলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারও হস্তগত করে প্রতিষ্ঠানটি। পছন্দের লোকদের নিয়োগ পদোন্নতি দেয়, বসায় পরিচালনা পর্ষদেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই এস আলম ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাকে ব্যাংকটি থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রোববার সকালে তারা আবার সংগঠিত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা নেমে এসে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সন্ত্রাসীরা এ সময় গুলি ছুড়লে আহত হন ৬ জন। তবে তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে এলাকা ছেড়ে পালায় এস আলমপন্থীরা। এস আলম গ্রুপের কিছু লোক পটিয়ার, তারা তাদের নিজস্ব লোক যেমন মেফতা, সাব্বির, তারপরে আকিজউদ্দিন, তাদের ব্যানার নিয়ে এখানে তারা ঢুকতে চাইছিল। এরপরে আমাদের লোকজন ছিল, তারা বাধা দিছে, এই নিয়ে সংঘর্ষ মূলত শুরু হয়। তাদের প্রতিনিধি আমাদের ব্যাংকে ছিল, কিছু লোক আমাদের এই ব্যাংকে আকিজউদ্দিন, মেফতা এরা এবং সাব্বির, আমাদের এমডি এবং বিভিন্ন ব্যাংকে আমাদের লোকেরা যারা মুনাফিক, তাদের নেতৃত্বে এইগুলো কাজগুলো চলছিল। আমরা যখন এইগুলোর বিরুদ্ধে আন্দোলন করছি ব্যাংক সংস্কার এবং দেশের অর্থনীতিকে ফিরে আসার জন্য, তখন তারা সন্ত্রাসী নিয়ে আবার এই ব্যাংকে আমাদের উপরে আক্রমণ চালায়। আমরা তখন তারা আক্রমণ করছে এবং আমাদেরকে গুলি করছে এবং ককটেল ফাটায় বোম্বিং করে তারা পালিয়ে গেছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছেন, এস আলম গ্রুপ নামে বেনামে ইচ্ছামতো ঋণ নিয়ে দেশের একসময় শীর্ষ এই ব্যাংকটিকে বড় ধরনের ক্ষতি করেছে। তাই লুটপাটে যারা সহযোগিতা করেছে তাদের আর কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। এস আলম গ্রুপ এবং তাদের যে দোসররা আছেন, তারা সবাই বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। হ্যাঁ, এবং এই ব্যাংকে মূলত ছিল যে ব্যাংকে যে শরিয়া বেসড ইসলামী ব্যাংক ছিল, যে পপুলারিটি ছিল, মানুষের যে গ্রহণযোগ্যতা ছিল, এই ব্যাংকটা ছিল সকলের ব্যাংক। কিন্তু একটা সময় যে এটা একটা নির্দিষ্ট এলাকার এবং লোকের ব্যাংক হয়ে গেছে। এই কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা গ্রাহকদের আমানতের খেয়ানত করছে এবং তারা প্রমোশন নিয়ে নিছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া, একটা অস্বচ্ছ একটা নিয়োগের মাধ্যমে তাদের যখন যারা মনে চায়, তাদের কোনো কোয়ালিটি নেই কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের এই কোয়ালিটিলেস লোকজন দিয়ে আজকের ব্যাংকের এই যে আর্থিক ক্ষতি আমাদের সম্মুখীন হয়েছে, গ্রাহকদের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের ব্যাংকের প্রতি, এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের, এইটা আমরা যেন উদ্ধার করতে পারি। এস আলম গ্রুপের অপতৎপরতা ঠেকাতে সতর্ক রয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে
ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক সোজাসুজি। এখন কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধর, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এঁটেছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা। তবে ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। রিপোর্ট মেহেদী হাসানের। সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল 16 বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্ক। তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা, যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর আগে শেখ হাসিনা জামানার 16 বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এস আলম গ্রুপ। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী ব্যাংক সহ 8টি ব্যাংক, কয়েকটি বিমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ 1.5 লাখ কোটি টাকারও বেশি। পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির 848 কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। 2017 সালে এস আলম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষ এই ব্যাংকটিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, শুধু ইসলামী ব্যাংকই নয়, এই বর্ণচোরাদের সব জায়গা থেকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন অনেকেই ব্যানার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন। যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে বিচার, আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড় ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধাভোগীদের কাছ থেকে। যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে, তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাটের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই $1 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ আছে এস আলমের। আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ, যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি গণ অধিকার পরিষদের। তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে, যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। সুতরাং এস আলম বলেন, সামিত গ্রুপ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন যে সরকার বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবেই ঘোষণা করতে হবে। কারণ তারা এই যে সম্পদের যে অঢেল যে সম্পদ তারা গড়ে তুলেছে, এটি কিন্তু তাদের টাকায় না, এটি জনগণের টাকায়। 21 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমও অবৈধভাবে দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সত্য মিথ্যার সংমিশ্রণে সংবাদ প্রচার করা হচ্ছে, তা বন্ধ করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পুলিশকে সহযোগিতায় 537টি থানায় সেনা মোতায়েন রয়েছে বলে জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জে ইপিজেডে চাকুরি প্রত্যাশীদের বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ সহ 4 জন জাপানি নাগরিককে সেনাবাহিনী উদ্ধার করেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনী অভিযান চলমান রয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবাসিক ও অন্যান্য পরিত্যক্ত ভবন থেকে দিন দুপুরে নিয়ে যাওয়া হচ্ছে আসবাবপত্র, খুলে নেওয়া হচ্ছে ইট, কাঠ, দরজা জানালা। এছাড়া রাত দিন চলে মাদক সেবন। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট 65 একর জায়গা জুড়ে রয়েছে নানা স্থাপনা। বিশাল কয়েকটি পুকুর ছাড়াও রয়েছে কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন, প্রশিক্ষণ কেন্দ্র, গোডাউন ও শতবর্ষী গাছ।
একসময় কর্মকর্তারা কোয়ার্টারগুলো ব্যবহার করতেন, তবে বেশ কিছুদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলো। যদিও কয়েকটিতে এখনও লোকজন বাস করছেন। 2 শতাধিক শিক্ষার্থীও থাকেন ওই আবাসিক এলাকায়। কিন্তু স্থাপনাগুলো সংরক্ষণ না করায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। ভবনগুলোর জানালা দরজা এমনকি ইট পর্যন্ত চুরি যাচ্ছে। জুয়ারি, মাদক ব্যবসায়ী এমনকি অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। সব ভাঙচুর হয়ে পড়ি আছে, এগুলো কিন্তু ইচ্ছে করলে এরা মেরামত করিয়া ভালো করিয়া ভাড়া দিতে পারে। কৃষি অধিদপ্তরের আন্ডারে তো কৃষি অধিদপ্তরের সরকারের কিছু ভুল আছে, তারা তদারকি করতেছে না, এই কারণে এই সমস্ত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো এখন দেখানোর লোক নাই, ওই যে সবগুলোকে দিয়ে দিয়েছে অকৃত্য করি, এইভাবে আছে পড়িয়ে আছে। এখন এখানকার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আসেন, প্রিন্সিপাল আসেন, ওনার উচিত এই ঘরগুলো মেরামত করিয়ে ওনাদের লোকজন হোক, পাবলিক হোক, ঢুকি দিয়ে এটাকে পরিপূর্ণ করা উচিত। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। প্রতিষ্ঠানটি অনেক পুরনো এবং টিন শেডের অনেকগুলো অফিসার্স কোয়ার্টার এবং লেবার শেড এগুলো বর্তমানে পরিত্যক্ত থাকার কারণে সেখান থেকে বিভিন্ন সময় ফল এবং ঘরের টিনের চালা এগুলো চুরি হয়ে যায়। তো এগুলো পাহারা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের লেবার দিয়ে পাহারা দিতে হয়। সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা গাইবান্ধাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।